নিশ্চয়ই সকলে এই করোনা পরিবেশে করোনামুক্ত আছো। আমি দোয়া করি তোমাদের সকলের জন্য, তোমাদের ফ্যামিলির জন্য এবং দেশবাসীর জন্য। রূপসা কলেজের পক্ষ থেকে আমি একটা অনলাইন ক্লাস নিচ্ছি। ক্লাসটি হচ্ছে দ্বাদশ শ্রেণী এবং তোমরা নিশ্চয়ই এটা মনোযোগ সহকারে দেখবে। এই আমার দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র এবং বিষয়টার নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা। এই দ্বিতীয় পত্রের ক্লাসটি আমি নিব। এই দ্বিতীয় পত্রের ক্লাসের ভিতরে দেখা যাচ্ছে যে আমার আজকে পাঠ্য শিরোনামটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব দ্বিতীয় পত্রে, এটা হচ্ছে কর্মী সংস্থান। নিশ্চয়ই তোমরা এই নামের সঙ্গে বা এই কাজের সঙ্গে পরিচিতি আছে, যেহেতু পূর্বে আমি যে ব্যবস্থাপনার ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমি পড়িয়েছিলাম তোমাদের ব্যবস্থাপনা চক্র বলে। যে ব্যবস্থাপনার কতগুলি কাজের ধারা আছে এবং একজন ব্যবস্থাপক ওই কাজ ধারাবাহিকভাবে কাজটাকে সুসম্পন্ন করবে। তার ভিতরে তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কর্মী সংস্থান। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যে কোনো উৎপাদনে যাই, যে কোনো কাজ করতে যাই না কেন, ব্যবসায়ী উপকরণের ভিতরে বিভিন্ন উপকরণের ভিতরে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কর্মী সংস্থান, যা বস্তুগত উপাদানগুলোকে সুন্দরভাবে যথাযথ খাতে ব্যবহার করবে এবং কার্যকরভাবে পরিচালনা করবে। এই জন্য আমাদের কর্মীর প্রয়োজন। এই টোটাল যে কর্মীটা আমাদের যে প্রয়োজন, বস্তুগত উপাদানগুলো কার্যকর ব্যবহার করবে, তার ভিতরে কর্মী সংস্থান বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ। এই জন্য যে কর্মী সংস্থানের ভিতরেই আমরা দক্ষ শ্রমিক, দক্ষ জনবল বা মানব সম্পদ আমরা গড়ে তুলতে পারবো এই কর্মী সংস্থানের মাধ্যমে। তাহলে আমাদের এখন একটা প্রশ্ন থাকছে, কর্মী সংস্থানটা কি? এটা আমরা আলোচনায় আসবো। কর্মী সংস্থান হচ্ছে দক্ষ জনবল গঠনের জন্য কর্মীদেরকে সংগ্রহ করে এবং তাদের সংরক্ষিতভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা, যা পরবর্তীতে মানব সম্পদে রূপান্তর করতে হবে। সুতরাং এই কর্মী সংস্থান তাহলে আমরা কর্মীদেরকে নিয়ে আসবো, কাজের ভিতরে অন্তর্ভুক্ত করবো এবং কর্মীদেরকে দক্ষ জনশক্তি নিয়ে এসে তাদেরকে আমরা বিভিন্ন কাজে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করব। তো এই অন্তর্ভুক্ত করতে হলে কর্মী সংস্থানের আমাদের কতগুলো পদক্ষেপ এই কর্মী সংস্থানের ভিতরে এইগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কর্মী সংস্থানটা হচ্ছে কি? প্রথমে কর্মী সংগ্রহ, নির্বাচন, তারপরে হচ্ছে কর্মী নিয়োগ বা স্থাপনা যেটাকে আমরা বলি, এরপরে আছে কর্মী প্রশিক্ষণ, উন্নয়ন, তাদের সুযোগ সুবিধা, সকল কার্যক্রমই হচ্ছে কর্মী সংস্থানের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। এই কার্যক্রমটাকে বা এই পদক্ষেপগুলোকে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা একটা দক্ষ মানব সম্পদ, এটা নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, মানব সম্পদে পরিণত করা। এখন এখানে একটা বিষয় আছে, মানব কি এবং সম্পদ কি, দুটো বিষয় আমি একটু আলোচনা করব। মানুষকে দিয়ে বস্তুগত উপাদানকে সুন্দরভাবে কার্যকর করার জন্য মানুষকে শ্রমিক হিসেবে কাজে লাগাতে হবে এবং সেই যে মানুষকে কাজে লাগিয়ে উৎপাদনের সহায়তা করবে তাকে বলা হয় সম্পদ, অর্থাৎ মানব সম্পদ। এখন একটা প্রশ্ন জাগতে পারে, সম্পদটা কি? বা সম্পদ হচ্ছে কি? যে সম্পদ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকেই বলা হয় সম্পদ। তাহলে মানুষ উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে, তাহলে মানুষকে আমি সম্পদ বলতে পারছি নিশ্চয়ই। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন তোমাদের ভিতরে জাগ্রত হতে পারে যে সব মানুষই কি সম্পদ? এখন এখানে একটা প্রশ্ন, না, সব মানুষ সম্পদ হতে পারে না। মানুষ তখনই সম্পদে রূপান্তর হবে যে মানব উৎপাদন কাজে সহায়তা করবে। তাহলে এই কর্মী সংস্থান কি করবে? সম্পদ গঠন করবে, যোগ্য কর্মীদের সংগ্রহ করে নির্বাচন করবে, নিয়োগ দিবে, প্রশিক্ষণ উন্নয়নের মাধ্যমে সম্পদে রূপান্তর করবে। যাই হোক, আমরা প্রথমে কর্মী সংস্থান সম্পর্কে একটু অনুধাবন করতে পেরেছি। এবার আমরা চলে যাই কর্মী সংস্থানের বিভিন্ন পদক্ষেপের ভিতরে যে কাজগুলো আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে এই কাজগুলোকে আমরা সুসম্পন্ন করব। প্রথমেই আসছে আমাদের কর্মী সংগ্রহ। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা প্রথমে কর্মী সংগ্রহ করবো, তারপরে নির্বাচনে যাব, তারপর নিয়োগে যাব। এখন কর্মী সংগ্রহটা কি এটা আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, কর্মী সংগ্রহ করব প্রতিষ্ঠানের প্রয়োজনে। প্রতিষ্ঠান আমাকে বলবে যে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করতে হবে। তাহলে আমরা কোথায় যাব? যে আমরা সোর্স খুঁজব, কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করব, কিভাবে করব, কোন জায়গা থেকে করব। অর্থাৎ কর্মী সংগ্রহ বলতে বোঝাচ্ছে কি? প্রয়োজনীয়
সংখ্যক কর্মী বা দক্ষ কর্মীদেরকে আমরা প্রতিষ্ঠানে খুঁজে নিয়ে এসে তাদের আবেদন করার জন্য উদ্বুদ্ধ করব, অর্থাৎ প্রতিষ্ঠান পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে আসবো। এটাকেই বলা হয় কর্মী সংগ্রহ। তাহলে আমরা বলতে পারি কর্মীদের উৎস থেকে সংগ্রহ করে বা প্রয়োজনীয় কর্মীকে নিয়ে প্রতিষ্ঠান পর্যন্ত তাদের আবেদন করার জন্য উদ্বুদ্ধ করব, একেই বলা হয় কর্মী সংগ্রহ। এখন আমরা চলে যাই কর্মী সংগ্রহ কী উপায়ে করব। সোর্স, আমি যে কথাটা বললাম, এই কর্মী সংগ্রহ উৎসের ভিতরে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসটা হচ্ছে কি, প্রতিষ্ঠানের ভিতর থেকে আমরা যদি কোনো কর্মীকে নিয়োগ দেই বা সংগ্রহ করি বা নিয়োগ দেই বা স্থাপন করি, এটাকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। এই অভ্যন্তরীণ উৎসের ভিতরে আমি কতগুলো পয়েন্ট বলবো। একটা হচ্ছে পদোন্নতি, নিয়োজিত কর্মীদের সুপারিশ, শ্রমিক সঙ্গে সুপারিশ। এখন পদোন্নতিটা কি, এর একটা প্রশ্ন তোমাদের ভিতরে আসবে। পদোন্নতিটা হচ্ছে কি, যখন নিযুক্ত কর্মীদের এক পদ থেকে অর্থাৎ নিম্ন পদ থেকে যখন উচ্চ পদে আমি আসীন করব, তাকেই বলা হয় পদোন্নতি। এই পদোন্নতির ফলে কি হবে, একজন কর্মীকে দায়িত্ব, ক্ষমতা, কর্তব্য বেড়ে যাবে, পাশাপাশি আর্থিক সুযোগ সুবিধাও তাকে দিতে হবে বা তার বর্ধিত হয়ে যাবে। এটাকে বলা হয় পদোন্নতি। পদোন্নতির পাশাপাশি আমি আর একটা বলছি পদাবনতি। এটা প্রায় আমি দেখেছি যে তোমরা সিকিউর পরীক্ষাগুলো তোমরা দাও, সৃজনশীল পরীক্ষা, তার ভিতরে পদাবনতিটা আসে। আমি যেহেতু দেখেছি ওখানে তোমরা ভুল করে ফেলো। পদোন্নতি এবং পদাবনতি এটা দুটো সম্পূর্ণ পৃথক। পৃথক হচ্ছে কি, পদাবনতি এটা হচ্ছে কি, দেখো পদোন্নতি হচ্ছে কি নিম্ন পদ থেকে উচ্চ পদে, আর পদাবনতি হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের শাস্তিমূলক ব্যবস্থাকে আমরা এটাকে অনুধাবন করতে পারি। কিরকম, যে উচ্চ পদ থেকে নিম্ন পদে, অর্থাৎ যাকে বলা হয় ডিমোশন। সুতরাং এটার মাধ্যমে মর্যাদা ক্ষুণ্ণ হয়, এটা মাথায় রাখবে। তাহলে পদোন্নতি এবং পদাবনতি এটা সম্পূর্ণ পৃথক। একটা হচ্ছে কি উচ্চ পদে যাওয়া, আরেকটি হচ্ছে কি নিম্ন পদে তাকে নামিয়ে দেওয়া, অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থা, এটাকে বলা হয় পদাবনতি। এর পাশাপাশি আরেকটা হচ্ছে শুষ্ক পদোন্নতি। এখানে আমি তোমাদের একটু বলি, শুষ্ক শুষ্ক পদোন্নতি। শুষ্ক পদোন্নতি কিরকম দেখো, একটাকে বলা হয় ড্রাই প্রমোশন। এটা সুন্দর একটা প্রশ্ন, এটা তোমরা মাথায় রাখবা। এটা কোশ্চনে বেশিটা আসে, ক খ গণিতের পদে আসে। শুষ্ক পদোন্নতি হচ্ছে কি, তোমাকে উচ্চ পদে আসীন করলো পদোন্নতির মতো, কিন্তু পদোন্নতিতে দেখেছি মর্যাদা ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে মর্যাদা ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু এখানে তোমার আর্থিক সুবিধা থাকবে না। অর্থাৎ এখানে বেতন বর্ধিত হবে, এখানে বেতনটা বাড়বে না, তোমার বেতন ওই নির্দিষ্ট স্থানেই থেকে যাবে। এটাকে বলা হয় শুষ্ক পদোন্নতি। তাহলে আমরা পদোন্নতি বুঝতে পারলাম, পদোন্নতি, পদাবনতি এবং শুষ্ক পদোন্নতি। আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি, কর্মী অভ্যন্তরীণ উৎসে। এখানে আরেকটি বিষয় আমরা দেখতেছি, নিয়োজিত কর্মীদের সুপারিশ। এখন নিয়োজিত কর্মী বলতে আমরা বোঝাচ্ছি কি, প্রতিষ্ঠানে কর্মরত আছে এমন কর্মীদের সুপারিশ যদি করা হয়, সুপারিশ যদি করে, সুপারিশ কাদেরকে করবে, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেখান থেকে ইচ্ছা করলে আমি কর্মী সংগ্রহ করতে পারি। এটা নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছ। তৃতীয় পয়েন্টে দেখো, শ্রমিক সংঘের সুপারিশ, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন এখানে একটা বিষয়, শ্রমিক সংঘটা কি? শ্রমিক সংঘ হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানে, বিশেষ করে বড় প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠানে ওদের একটা শ্রমিকদের একটা ইউনিয়ন থাকে, ওরা একটা নিজস্ব সংঘ তৈরি করে। ওই সংঘের দায়িত্ব হচ্ছে কি শ্রমিকদের সুযোগ সুবিধা, তাদের যদি কোনো কথা বলার থাকে, একজন নেতৃত্বদানকারী থাকেন, উনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়, তাদের একটা ইউনিটি যাকে বলা হয়। তো এই শ্রমিক সংঘ সুপারিশ মাধ্যমেও আমি কর্মী সংগ্রহ করতে পারি অভ্যন্তরীণ। এই তিনটে হচ্ছে অভ্যন্তরীণ উৎসের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বা এই তিনটা সোর্স থেকে, তিনটে উৎস থেকে আমি কর্মী সংগ্রহ করি। এরপর আমি চলে যাই বাহ্যিক উৎস, মানে প্রতিষ্ঠানের ভিতরে না, এটা বাইরের থেকে আমি সংগ্রহ করব, যা অভ্যন্তরীণ কোনো হস্তক্ষেপ এখানে থাকবে না। তো প্রথমে দেখো, এখানে আছে চাকরি সন্ধানী
শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন। এখানে হচ্ছে চাকরির সন্ধানী। এখন চাকরির সন্ধানী কারা? যেসব প্রার্থী লেখাপড়া শেষ হয়ে গেছে বা লেখাপড়া চলার ভিতরে চাকরি চাচ্ছে বা চাকরি পেতে ইচ্ছুক, এই ধরনের কর্মীরা, এই ধরনের প্রার্থীরা তারা করে কি, বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওরা কি করে, ওদের সিভিটা, যাকে বলা হয় বায়োডাটা, এই সিভিটা ওরা করে কি, নিজস্ব উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে ওরা প্রতিষ্ঠানে ওটাকে জমা দিয়ে যায়। মানে প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করে রাখতে পারে এবং ওরা দিতেও পারে। তা এদের কাছ থেকে প্রয়োজনে, যখন আমার প্রতিষ্ঠানে কোনো কর্মীর প্রয়োজন হবে, তখন আমি ইচ্ছা করলে আমি ওই ফাইলটা, নিশ্চয়ই আমার একটা ফাইল আলাদা থাকবে বা আমি এটা সংরক্ষণ করব, ওখান থেকে আমি খুঁজে আমার পছন্দ মতন আমি কর্মী নিতে পারি। মানে যারা চাকরি খুঁজছে, আমরা এক কথায় বলতে পারি, যেসব প্রার্থী, যেসব বেকার ছেলেরা বা মেয়েরা বা প্রার্থীরা চাকরি খুঁজছে, তারা এই চাকরি, তাদেরকে বলা হয় চাকরি সন্ধানী। দ্বিতীয় পয়েন্টে আমি চলে যাই, শিক্ষা প্রতিষ্ঠান। এখন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে, তুমি একটা প্রতিষ্ঠান করো, আমরা রূপসা কলেজে তোমরা স্টুডেন্ট, তোমরা এখানে কেউ আমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত আছে, তুমি অনার্স পাস করে একটা চাকরি নিতে পারো, যেহেতু তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছো বা মাস্টার ডিগ্রি ছেলেরা তুমি চাকরি নিতে পারো, বা ওরা দেখা যায় ইন্টারমিডিয়েট লেভেলে একটা ছেলেকে চাকরি নিতে পারে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে কি করে, যেসব প্রতিষ্ঠান শ্রমিকের প্রয়োজন বা তারা মনে করে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কিছু স্টুডেন্ট কালেক্ট করব, তাদেরকে চাকরি দিব, সেই সকল প্রতিষ্ঠান কি করে, প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে, ধরো আমাদের অধ্যক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে তারা আমাদের নোটিশ করে তাদের একটা বিজ্ঞপ্তি টানিয়ে দিয়ে যাবে। ধরো রূপসা কলেজের নোটিশ বোর্ড আছে, এখানে একটা সুন্দর করে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়ে গেল যে এই প্রতিষ্ঠানে কিছু কর্মী প্রয়োজন। ওখান থেকে তোমরা দেখে, ওখান থেকে প্রার্থী দেখে তাদের ওই প্রতিষ্ঠানে তারা আবেদন করতে পারবে বা চাকরির সোর্স তারা ওখান থেকে খুঁজে নিতে পারে। এটাকে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান। চাকরি বিনিয়োগ কেন্দ্র, চাকরি বিনিয়োগ কেন্দ্র বলে আলাদা একটা কেন্দ্র আছে বা সংস্থা আছে, যেখানে যাদের চাকরি প্রয়োজন ওখানে তারা সদস্য হয়ে ওখানে তাদের বায়োডাটা জমা দেয়। ওই বিনিয়োগ কেন্দ্রের কাছ থেকেও আমরা প্রয়োজনীয় সংখ্যক কর্মীর সোর্সগুলো আমরা ওখান থেকে নিতে পারি। এরপরে আসছে বৃত্তিমূলক প্রতিষ্ঠান, যাকে বলা হয় ভোকেশনাল ইনস্টিটিউট। আমাদের এখানে অনেক ইনস্টিটিউট আছে, তারা কারিগরি শিক্ষাগুলো দিচ্ছে, বৃত্তিমূলক প্রশিক্ষণগুলো দিচ্ছে, সেখান থেকেও আমরা শ্রমিক কর্মী উৎস ওখান থেকে সংগ্রহ করতে পারি। প্রশিক্ষণ কেন্দ্র, পাশাপাশি বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় বা ট্রেনিং সেন্টারগুলো আছে, সেখান থেকেও আমরা কর্মী সোর্স বা সংগ্রহ করতে পারি। বিজ্ঞাপন, সর্বশেষে আমরা চলে যাব বিজ্ঞাপন। বিজ্ঞাপন সম্পর্কে তোমাদের একটু পরিচিতি আছে। আমরা পত্রিকায় দিতে পারি, যে পত্রিকার মাধ্যমে আমরা কী করি, পত্রিকায় আমরা দিলাম যে আমার এই প্রতিষ্ঠানে আমার কিছু কর্মী এই ক্যাটাগরিতে দরকার বা এই আমি নিয়োগ দিব, আমি তার কোয়ালিফিকেশন, একাডেমিক যোগ্যতা, এবার ধরো তার বয়স, সম্মানজনক স্যালারি কতটুকু, সব কিছু মিলিয়ে আমি সেইগুলোকে আমরা সুন্দরভাবে আমরা এই বিজ্ঞাপনে ওটা ফলাও করব পত্রিকায়। ওই বিজ্ঞাপন, ওই পত্রিকা দেখে শ্রমিক কর্মীরা আমাদের প্রতিষ্ঠানে ছুটে আসবে। সুতরাং এই অভ্যন্তরীণ উৎস, এই দুটো উৎস থেকে আমরা সুন্দরভাবে যোগ্য দক্ষ কর্মী সংগ্রহ করে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে পারব। কীভাবে? চূড়ান্তভাবে নির্বাচনের জন্য বা নির্বাচনের জন্য। এরপরে আমি কর্মী সংগ্রহ আমরা মোটামুটি বুঝতে পারলাম। কর্মী নির্বাচনে আমরা চলে যাই। দেখো, এটা হচ্ছে একটা, এই যে আমি দেখলাম কর্মী সংস্থানের দ্বিতীয় পদক্ষেপ, কর্মী নির্বাচন। এখন নির্বাচন হচ্ছে দ্বিতীয় কাজ। আমি যখন কোনো তোমাদের পরীক্ষার খাতায় যে এইটা আসবে, যে পদক্ষেপটা, আমরা কিন্তু ধারাবাহিক আলোচনা করবো, উল্টাপাল্টা আলোচনা করবো না। সংগ্রহের পরে নির্বাচন আসবে, নির্বাচনের পরে নিয়োগ আসবে, নিয়োগের পরে কিন্তু প্রশিক্ষণটা আসবে। বারবার বলছি, এটা ধারাবাহিক আলোচনা আসবে। এখন কর্মী নির্বাচনে চলে যাই। নির্বাচন কিভাবে করব? এই সংগৃহীত কর্মী থেকে আমি বাছাই করে, আমি নির্বাচন করে বাছাই করব কোনটা উপযুক্ত, কে দক্ষ, কে অভিজ্ঞ, আমরা বাছাই করে আমার প্রতিষ্ঠানে নিয়োগ দেব। আমি চাইবো না আমি অদক্ষ লোককে আমি
প্রতিষ্ঠানে নিয়োগ দিই, তাহলে আমার কী হবে? উৎপাদনে ব্যাহত হবে, আমার কাজের ব্যাহত হবে। ঠিক আছে? সুতরাং কর্মী নির্বাচনটা হচ্ছে কি, সংগৃহীত কর্মী থেকে আমি বিভিন্নভাবে যাচাই বাছাই করে নির্বাচন করব, এটাকে বলা হয় নির্বাচন। এই নির্বাচনের একটা সুন্দর প্রক্রিয়া আছে। এই নির্বাচনের প্রক্রিয়া প্রথমে কি করতে হবে? দেখো, আবেদনপত্র গ্রহণ করেছি আমি বা সংগ্রহ করেছি, তারপরে বাছাই করব। দ্বিতীয়তে যাবে আমন্ত্রণপত্র ইস্যু, আমি বুঝাচ্ছি পরে। নিযুক্তি পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, ডাক্তারি পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন। আমি বলি, সুতরাং সংগৃহীত যেগুলো সোর্স থেকে কর্মী আসলো, তারা আমাদের প্রতিষ্ঠানে নির্ধারিতভাবে আবেদনপত্র দিবে এবং সেটা আমরা মোস্ট ওয়েলকাম জানিয়ে আমি সেটা গ্রহণ করব। ঠিক আছে? গ্রহণ করার পর একটা সুন্দর একটা শব্দ আসছে, বাছাই করতে হবে। অসংখ্য আবেদনপত্র করবে, তার ভিতরে আমাদের কাম্য বলতে আমরা বুঝি কতগুলো আবেদনপত্র বা শ্রমিকদেরকে আমি নির্বাচনের জন্য ডাকবো, এটাকে বলা হয় কাম্য বাছাই করা। সেই কাম্য সংখ্যাগুলোকে আমি গ্রহণ করব, করে বাছাই করব। ঠিক আছে? তো এইটা আমি বাছাই করলাম। বাছাই করার পরে যে আমি এতগুলো ধরবো, আমি এতগুলো 500 কর্মীদের আমি আমন্ত্রণ জানাবো, প্রার্থীদের, কর্মী ঠিক না, প্রার্থীদের আমি আমন্ত্রণ জানাবো। আমি 500 আবেদনপত্র বাছাই করলাম। এই 500 আবেদনপত্রটাকে আমি আবার কি করব? আমন্ত্রণপত্র ইস্যু করব। এই কিসের আমন্ত্রণপত্র? নিযুক্তি পরীক্ষার জন্য আবেদনপত্র ইস্যু, যাকে বলে। আমি সংক্ষেপে লিখেছি, জায়গা ছোট, যাই হোক। তাহলে আমি ওই 500 প্রার্থীর জন্য আমি আমন্ত্রণপত্র আমি ইস্যু করব। তাদের হাতে যে কীভাবে পৌঁছাবে সেই ব্যবস্থা করে তাদেরকে সেই ইস্যু করব এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এরপর আমি কি করব? নিযুক্তির পরীক্ষা। এখন দেখো, নিযুক্তির পরীক্ষাটা কি, আমি এখানেও সংক্ষেপে লিখেছি। আমরা একটা পরীক্ষার আহ্বান করেছি, এটাকে বলা হয় নিযুক্তির পরীক্ষা। এই নিযুক্তির পরীক্ষার কতগুলো ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে কি, দেখো, নিযুক্তির পরীক্ষার ভিতরে পড়তেছে হচ্ছে যোগ্যতা পরীক্ষা, আমি এটা জায়গা কম বলে লিখলাম না। আরেকটি আছে ব্যক্তিগত পরীক্ষা, তারপরে আসছে বুদ্ধিমত্তার পরীক্ষা, প্রবণতার পরীক্ষা। এই 4টা পরীক্ষা নিযুক্তি পরীক্ষার ভিতরে আমি নিতে পারি। এখন এখানে আসছে কি, দেখো, প্রবণতার পরীক্ষা যেটাকে বলা হয়, যোগ্যতার পরীক্ষা যেটা বলা হয়, বুদ্ধিমত্তার পরীক্ষা বলা হচ্ছে। এখানে বলা হয়েছে কি, দেখো, যোগ্যতার পরীক্ষা। যোগ্যতার পরীক্ষাটা হচ্ছে কি, দেখো, যে পরীক্ষাটা তার একাডেমিক কোয়ালিফিকেশন কতটুকু, তার দক্ষ অভিজ্ঞতা কতটুকু, তার উপরে, তার পড়ার লেখার উপরে বা তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতার উপরে আমি যে পরীক্ষাটা নিব সেটাকে বলা হয় যোগ্যতা পরীক্ষা। বুদ্ধিমত্তার পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষাটা হচ্ছে কি, যে একজন প্রার্থী প্রাথমিকভাবে তার কতটুকু বুদ্ধি আছে, সে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে কীভাবে উপস্থাপন করবে, কীভাবে সেটাকে সমাধান করবে, এরপরে একটা আমরা পরীক্ষা নিতে পারি, এটাকে বলা হয় বুদ্ধিমত্তা পরীক্ষা। তার বুদ্ধির গভীরতা কতটুকু আছে, এইটাকে নির্বাচন করার জন্য আমরা বুদ্ধিমত্তা পরীক্ষাটা আমরা নিতে পারি। এরপরে আমরা নিতে পারি হচ্ছে কি, প্রবণতার পরীক্ষা, যাকে বলা হয় ঝোঁক পরীক্ষা আমরা বলতে পারি। তার কাজের প্রতি, তার কর্মের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি সে কতটুকু আগ্রহ আছে, এটাকে বলা হয় প্রবণতা পরীক্ষা বা ঝোঁক পরীক্ষা। আর একটা বলা হয়েছে কি, আর একটা পরীক্ষার কথা এখানে বলা হয়েছে ব্যক্তিত্ব পরীক্ষা, সর্বশেষ। হ্যাঁ, ব্যক্তিত্ব একটা বিরাট ব্যাপার। আমার আচার আচরণ, আমার মূল্যবোধ, আমার রুচি অভিরুচি, যেটাই আমি বলি না কেন, এই ব্যক্তিত্ব পরীক্ষায় আমরা একটা নিতে পারি। বিশেষ করে এগুলা বড় ইন্ডাস্ট্রি, বিসিএস ক্যাডার, যেখানে আমরা বলি উচ্চ প্রশাসন, এই পরীক্ষাগুলো বেশি নেয় এখানে। বা কোনো যে এটা হচ্ছে জাস্ট নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে কি, এদের একটা অভ্যন্তরীণ কার্যক্রম প্রতিষ্ঠানে, তারা এগুলোর প্রত্যেকটার ফলগুলোও নিতে পারে এবং সংক্ষিপ্তভাবেও নিতে পারে, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেও নিতে পারে। এরপরে আমরা যদি পরীক্ষা আমরা নিলাম নিযুক্তি পরীক্ষা, এরপরে আমরা চলে যাব কি, সাক্ষাৎকার। সাক্ষাৎকারটা মনে হয় এখানে কি হয়েছে, প্রাথমিক নির্বাচন, প্রাথমিক নির্বাচনের আসবে সাক্ষাৎকার গ্রহণ, সাক্ষাৎকার গ্রহণ, সাক্ষাৎকার গ্রহণ।
করব যে আমরা সরাসরি এই লিখিত পরীক্ষার এটা না করে আমরা সরাসরি সাক্ষাৎকার, এটাকে আমরা আরেকটা বলতে পারি মৌখিক পরীক্ষা, ভাইবা। তোমরা নাম শুনেছ ভাইবা। আমরা তোমরা বিশেষ করে অনার্স যখন পড়তে যাবা, যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস, অনার্স যখন পড়তে যাবা তখন আমাদের ফোর্থ ইয়ারে যে একটা সাক্ষাৎকার হয়, মৌখিক পরীক্ষাটা হয়, ওটা হচ্ছে একাডেমিকের উপরে, কিন্তু প্রতিষ্ঠানে ওরকম একটা সাক্ষাৎকার নিতে পারে। এই লিখিত পরীক্ষা না নিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেও কিন্তু ওরা কর্মী নির্বাচন করতে পারে, অর্থাৎ মৌখিক পরীক্ষা, যাকে বলা হয় ভাইবা, ভাইবা যেটা আমরা বলি সাক্ষাৎকার, মৌখিক পরীক্ষা, এইভাবে আমরা নিতে পারি। সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা একটা প্রাথমিক নির্বাচন করব। এখানে বলা হয়েছে প্রাথমিক নির্বাচন, যেহেতু বোর্ড ছোট, অনেক লেখা গেছে। এখন প্রাথমিক নির্বাচন যখন আমরা করব, সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আমরা প্রাথমিকভাবে একটা লিস্ট তৈরি করব, কারা কারা এই নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করে, কর্মী নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে আমি প্রাথমিকভাবে নির্বাচন করব। তার একটা তালিকা, সম্ভাব্য তালিকা আমি তৈরি করব। তালিকা তৈরি করার পরে যাদেরকে আমি নিয়োগ দিতে চাচ্ছি বা যাদেরকে নিয়ে যাদের একটা ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করতে হবে, এটা অবশ্যই করতে হবে। এই ব্যক্তিগত ইতিহাস আমরা কেন অনুসন্ধান করি? বিভিন্ন কারণের জন্য কোনো প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে আসে, বা নতুন কোনো পরীক্ষা প্রার্থীও হতে পারে। তো এই ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে আমরা কি করি, তোমরা দেখবা সিভিতে যখন তোমরা লিখেছ ওখানে দেখা যায় আমরা মানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি লেখাপড়া করেছো, বা তুমি কাদেরকে সুপারিশের জন্য তোমার ওই নীতিমালা লেখা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে যে তোমার বাড়িতে যে তোমার একটা ব্যক্তিগত তথ্য আমরা কালেক্ট করি। তুমি কি ধরনের ব্যক্তি, তুমি কি ধরনের, তোমার কর্মকাণ্ডের সঙ্গে তুমি কোনো অবৈধ কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছো কিনা, বা যাই হোক আমি তোমার একটা সুন্দর চরিত্রের অধিকারী কিনা, সব কিছু আমরা ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে আমরা এটা ওয়াশ করে আমরা তোমাকে এই অনুসন্ধানটা চালাতে হয়। এই জন্য এরপরে আসছে ডাক্তারি পরীক্ষা, ফিজিক্যাল যেটাকে বলা হয় টেস্ট। এই ডাক্তারি পরীক্ষা প্রত্যেকটাকে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে যারা অ্যাপ্লাই করো বা যাদের নিয়োগ দেওয়া হয়, এদের ডাক্তারি পুরো মাস্ট। এই ডাক্তারি পরীক্ষাটা অবশ্যই তাদেরকে নিতে হয়। এই ডাক্তারি পরীক্ষা নিতে হয় যেন তার শারীরিক সুস্থতা সে কতটুকু আছে, কারণ শারীরিক সুস্থতার উপরেই কিন্তু একজন কর্মীর কর্মকাণ্ড, কাজের উদ্যম, সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে কিনা, কারণ শরীর ঠিক না থাকলে তো আমি কাজই করতে পারবো না। এই জন্য দেখা যাচ্ছে এই ডাক্তারি পরীক্ষাটা ওর পাশাপাশি অনুসন্ধান করে, এই ডাক্তারি পরীক্ষাটা আমরা পাশাপাশি এই জন্য নিতে হয় যে তার ফিটনেস, বডি ফিটনেস কতটুকু আছে, এর জন্য এই ডাক্তারি পরীক্ষাটা নিতে হয়। ডাক্তারি পরীক্ষাটা নেওয়ার পরেই আমরা চলে যাব চূড়ান্ত নির্বাচন। এতগুলো পরীক্ষা করে যার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি পাবে না, তাদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করবে। ব্ল্যাকবোর্ডের সে লেখাই বোঝাচ্ছে না। অপেক্ষমান তালিকা, যাই হোক লেখা যাচ্ছে না বোর্ডটা এখানে আমরা চূড়ান্ত নির্বাচন যখন আমরা দিব, এই চূড়ান্ত নির্বাচন অনুযায়ী আমরা তালিকাটা তৈরি করার পরে এখানে একটা ওয়েটিং লিস্ট, আমি ওইটাই লিখতে চাচ্ছি কিন্তু লেখাটা যাচ্ছে না, এখানে স্পষ্ট হচ্ছে না। আমরা এর পাশাপাশি চূড়ান্ত নির্বাচনের সঙ্গে ওয়েটিং লিস্টও আমরা ওখানে রাখবো। অনেক ধরো আমি এটা উদাহরণস্বরূপ আমি 100 কর্মী নিয়োগ দিব, 100 প্রার্থী নিয়োগ দেবো, ওখানে দেখা যাচ্ছে আমি 150 রাখতে পারি, ওটা হচ্ছে আমি 50টা হচ্ছে অপেক্ষমান তালিকা। এইটা আমি কেন করবো, প্রয়োজনে আমি যেন তাদেরকে আবার ওখানে এত পরীক্ষা না নিয়ে আমি যেন আবার ওদের থেকে 50 জনকে আমরা ডাকতে পারি। এটা সাধারণত অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখি, আমরা একটা ওয়েটিং লিস্ট রেখে দিই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবা তোমরা যখন ভর্তি পরীক্ষায় ফেস করতে যাবো তখন দেখবা যে ওয়েটিং লিস্টে আমি আসি, এটা নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। এই ওয়েটিং লিস্ট হচ্ছে কি, ওই তালিকা ফুলফিল হয়ে গেলে ওই ওয়েটিং লিস্টের কোনো ভ্যালু থাকে না, আর ফুলফিল না হলে তখন ওয়েটিং লিস্ট থেকে তখন সিট খালি অনুযায়ী দাম দেয়। ঠিক ওরকম একটা অপেক্ষমান তালিকা আমরা তৈরি করব। এই তৈরি করেই তারপরে আমরা কর্মীদেরকে নিয়োগের ব্যবস্থা করব। আজকের পাঠ এইটুকুই আমার থাকবে, কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচন। তাহলে আমরা এই পাঠ থেকে কি শিখলাম দেখো, কর্মী সংস্থান।
কর্মী সংস্থানের পদক্ষেপগুলো আমি দুইটা আলোচনা করলাম, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম কর্মী সংগ্রহটাকে, নির্বাচনটাকে সম্পূর্ণ কিন্তু পৃথক। একটা সংগ্রহ করব এবং সংগঠিত কর্মী থেকে বাছাই করব, বাছাই করার জন্য তার এতগুলো পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং সোর্স এতগুলো থেকে নিতে পারবে, নিয়ে আমি নির্বাচন করব, চূড়ান্ত নির্বাচন করব। করার পরে আমি নিয়োগ দেব। আগামী ক্লাসে আমি নিয়োগ এবং প্রশিক্ষণ এবং উন্নয়ন সম্পর্কে একটু আলোচনা করব। এতটুকুই থাক আমার পাঠ্য বিষয়, এগুলো আমরা পড়ব। এবং যেহেতু সিকিউ এমসিকিউ প্রশ্ন হবে, প্রতিটা পয়েন্ট মনে রাখতে হবে। সংগ্রহের ভিতরে কতটুকু আছে, অভ্যন্তরীণ সংগ্রহে কী কী পয়েন্ট আছে, বাহ্যিক সংগ্রহে কী কী পয়েন্ট আছে, এবং নির্বাচন করতে গেলে কী কী আমার পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, এটা সুন্দরভাবে আমরা এগুলো মনে রাখলেই মোটামুটি এই সম্পর্কে আমি ধারণা দিতে পারবো। মোস্ট ওয়েলকাম, ভালো থাকো তোমরা। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।